আজকে আমরা তাপগতিবিদ্যার দ্বিতীয় দিনের ক্লাস করব বা থার্মোডাইনামিক্স চ্যাপ্টারের দ্বিতীয় দিনের ক্লাস করব। তোমরা আশা করি প্রথম দিনের ক্লাসটা করেছো এবং আশা করি তোমাদের কোনো সমস্যা নেই। সমস্যা থাকলে অবশ্যই তোমরা আমাকে জানাবে। তো আমরা আজকে দ্বিতীয় দিনের ক্লাস শুরু করছি। আমরা আজকে দ্বিতীয় দিনের ক্লাসে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস করব, যেখানে আমরা দেখব গ্যাস কতটা পরিমাণে কার্য করতে পারে। অর্থাৎ যাবতীয় যা ইঞ্জিন বা বিভিন্ন রকমের যন্ত্রপাতি, রেফ্রিজারেটর থেকে শুরু করে এভরিথিং, তো এরা বিভিন্ন গ্যাস নিয়ে কাজ করে। আমরা থিওরিটিক্যালি সেটাকে বলবো আইডিয়াল গ্যাস, যদি আইডিয়াল গ্যাস রিয়েলিটিতে নেই। তো আমরা গ্যাস কত কার্য করে সেটা কোন প্রক্রিয়ায় আমরা এখন আসছি না, সেটা দুটো প্রক্রিয়ায় হতে পারে। সমষ্ণ প্রক্রিয়ায় কত কার্য করছে, রুদ্ধতাপ প্রক্রিয়ায় কত কার্য করছে সেটা হতে পারে। তো আমরা ইন জেনারেল দেখব গ্যাস কতটা কার্য করে। এক্সটার্নাল ওয়ার্ক ডান বাই গ্যাস বা গ্যাস দ্বারা বাহ্যিক কার্য। দেখো, আমি সবার প্রথমে একটা চোঙার ছবি নিয়েছি, চোঙ আকৃতির। এবার দেখো, এটা হচ্ছে একটা পিস্টন। এই পিস্টনের ক্রস সেকশনাল এরিয়া বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে আমি আলফা দিয়ে ডিনোট করেছি, আলফা। এবং এর মধ্যে কিছু গ্যাস রয়েছে। তো বোঝা গেল এটা একটা চোঙাকৃতির দৃঢ় আবদ্ধ পাত্র। এই জায়গাটা একদম বায়ুবিরুদ্ধ ভাবে এই পিস্টনটা এইটুকু জায়গায় আটকে রেখেছে। এটা ইন্ট, অর্থাৎ এইখানে এরকম পদার্থ দ্বারা এটা ইন্ট করা রয়েছে, অর্থাৎ এদিকে কিন্তু ওপেন নেই, এদিকটা ক্লোজড। তো এই পিস্টনটা এখানে এমন ভাবে রয়েছে যাতে বাতাস বাইরে থেকে এর মধ্যে যেতে পারে বা যেতে বা আসতে না পারে। এবারে দেখো, এখানে কিছু আদর্শ গ্যাস রাখা হয়েছে। আমি ইন জেনারেল বলে নিচ্ছি আদর্শ গ্যাস। আদর্শ গ্যাস ধরে আমরা ক্যালকুলেশনগুলি করব। তো এই গ্যাস এখানে রাখা রয়েছে। এবার এই গ্যাসকে যদি আমরা তাপ দিই তাহলে এই গ্যাস উত্তপ্ত হবে এবং এর আয়তন প্রসারিত হবে। এবার আমি যদি চাপকে নির্দিষ্ট ধরে নিই, অর্থাৎ নির্দিষ্ট চাপে এই গ্যাসকে যদি উত্তপ্ত করা হয়, তাহলে একটাই উপায়, এই গ্যাসের আয়তন বাড়তে হবে। তাহলে নির্দিষ্ট চাপে এই গ্যাসকে যদি উত্তপ্ত করি তাহলে এই গ্যাস আয়তনে বাড়বে। এর ফলে এই পিস্টনটা আস্তে আস্তে সরবে। সরতে সরতে ধরা গেল এই পিস্টনটা এখানে আসলো, অর্থাৎ আগের পজিশন থেকে এই পজিশনে পিস্টনের দূরত্ব হচ্ছে এক্স। এক্স দূরত্বে পিস্টনটি সরে গেল। আচ্ছা, তাহলে এবার আমরা দেখবো গ্যাস কতটা কার্য করলো। গ্যাস কতটা কার্য করলো, কার্যকে আমি ডাব্লিউ দিয়ে প্রকাশ করছি। কার্য মানে বেসিক ডেফিনেশন কি জানো? ফোর্স ডট ডিসপ্লেসমেন্ট বা বল ডট সরণ। তো আমি সেটাকে স্কেলার ফর্মে লিখছি, বল ইন্টু সরণ। তো আমরা দেখছি এই পিস্টনের উপর চাপ হচ্ছে পি, আর এই পিস্টনের ক্রস সেকশনাল এরিয়া বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে আলফা। আমরা চাপের ডেফিনেশন জানি, চাপ হচ্ছে বল বাই ক্ষেত্রফল, অর্থাৎ এফ বাই আলফা। তাহলে এখান থেকে আমি বলতে পারি বল সমান সমান প্রেসার ইন্টু এরিয়া। তো এই বলের জায়গায় আমি লিখছি পি ইন্টু আলফা। এবং সরণ কতটা হয়েছে দেখো, সরণ হয়েছে এখান থেকে এখানে, অর্থাৎ এক্স। তাহলে এই রেজাল্টটাকে আমি এইভাবে লিখতে পারি নিশ্চয়ই। এবার আলফা এক্স, এটা একটা কি কোয়ান্টিটি দাও। আলফা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, যার ইউনিট মিটার স্কয়ার। এক্স হচ্ছে ডিসপ্লেসমেন্ট, যার ইউনিট মিটার। তার মানে এটা একটা ভলিউমকে ডিনোট করছে বা আয়তনকে ডিনোট করছে। আলফা এক্স বলতে কয়টুকু ভলিউমকে বোঝাচ্ছে দেখো। আলফা হচ্ছে এই ক্রস সেকশনাল এরিয়া বা এই ক্ষেত্রফল, আর এক্স হচ্ছে এইটুকু সরণ। তোমরা চোঙের ভলিউম বা চোঙের আয়তন বলতে কি বোঝো দেখো। চোঙের আয়তনের ফর্মুলা তোমরা জানো পাই আর স্কয়ার এইচ।
এই পাই আর স্কয়ারটাই হচ্ছে ক্ষেত্রফল বা আলফা, এবং এই ক্ষেত্রে এইচটাই হচ্ছে এক্স। তার মানে আমরা দেখছি আলফা এক্স একটা ভলিউম বা আয়তনকে নির্দেশ করছে। এবার সেটা কতটা আয়তন, সেটা হচ্ছে এইটুকু আয়তন, এই যে এইটুকু জায়গা। অর্থাৎ আগে আমার পিস্টন সমেত এই গ্যাসের আয়তন ছিল এইটুকু, এখন হলো এইটুকু। তাহলে আয়তনের পরিবর্তন কতটা হলো, এইটুকু। ভালো করে বুঝো, আগে ছিল এইটুকু, এখন হলো এতটা, তাহলে আয়তনের পরিবর্তন হলো এতটা। তার মানে আলফা এক্স বলতে বোঝাচ্ছে আয়তনের পরিবর্তন। অর্থাৎ এই আলফা এক্স এর জায়গায় আমি নেক্সট লাইনে লিখবো W is equal to P into V2 minus V1। অন্তিম আয়তনকে আমি V2 বললাম, প্রাথমিক আয়তনকে আমি V1 বলছি। তাহলে আমরা আলফা এক্স বলতে কাকে বোঝাচ্ছি, V2 minus V1। তাহলে গ্যাস কত কার্য করে সেটার ফর্মুলা হচ্ছে প্রেসার ইনটু ভলিউমের চেঞ্জ। তো এটাকে অঙ্কের ক্ষেত্রে আমরা বিভিন্ন ভাবে লিখতে পারি। এইভাবে লেখা যায় ফর্মুলাগুলিকে, ডেল্টা ডাব্লিউ ইকুয়াল টু পি ডেল ভি যদি ভলিউমের পরিবর্তন ক্ষুদ্র হয়, বা এইভাবেও লেখা যেতে পারে ডি ডাব্লিউ ইকুয়াল টু পি ডিভি, বা এখান থেকে আমরা ডাব্লিউ লিখতে পারি ইন্টিগ্রেশন পি ডিভি। আয়তনের পরিবর্তন কোথা থেকে কোথায় ঘটেছে, আগে ছিল V1 পরে হলো V2। তোমরা ক্লাস 11 এখনো হয়তো ইন্টিগ্রেশন শেখোনি, তবে এটা মানে হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র যোগ, নিরবিচ্ছিন্ন যোগ প্রক্রিয়া হচ্ছে ইন্টিগ্রেশন। মানে এখান থেকে যে আস্তে আস্তে বাড়ছে, এর ফলে মোট কত কার্য হচ্ছে সেটা আমরা এই ফর্মুলায় পেয়ে যাব। তো আশা করি বোঝা গেছে যে গ্যাস কতটা বাহ্যিক কার্য করে। কোনো অসুবিধা থাকলে অবশ্যই জানাবেন। নেক্সট আমরা আসছি পিভি ডায়াগ্রাম বা ইন্ডিকেটর ডায়াগ্রাম বা সূচক চিত্র। কথাগুলি ভালো করে শুনুন। পিভি ডায়াগ্রাম বা ইন্ডিকেটর ডায়াগ্রাম বা সূচক চিত্র কি জিনিসটা বলছে, সেটা হচ্ছে এমন একটা চিত্র যেখানে পি কে আমরা কোটি অক্ষ এবং ভি কে ভূমি অক্ষ ধরি। এর মধ্যে যে লেখচিত্র আঁকা হবে সেটাই পিভি ডায়াগ্রাম। যেমন আমি একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি, এরকম একটা করা যেতে পারে, যেটা তোমরা বর্ণের সূত্রে জানো, বা বিশেষ কন্ডিশন এরকম করা যেতে পারে। তো আমি এটাকে এ পয়েন্ট বলছি, এটাকে বি পয়েন্ট বলছি। এখন এই যে এ পয়েন্টের প্রেসার এবং ভলিউম একটা নির্দিষ্ট মানের রয়েছে, এবং এই বি পয়েন্টের প্রেসার এবং ভলিউম একটা নির্দিষ্ট মান রয়েছে। তোমরা লেখচিত্র অনুযায়ী এগুলো নিশ্চয়ই এরকম করে বার করতে পারো। অর্থাৎ পিভি সূচক লেখচিত্রের প্রত্যেকটি বিন্দু, সেটা এটাও হতে পারে এটাও হতে পারে, এক একটা সাম্যাবস্থাকে নির্দেশ করে। সাম্যাবস্থা কি আমি বলেছিলাম, সাম্যাবস্থা হচ্ছে একটা সিস্টেমের সেই অবস্থা যেখানে তার বিভিন্ন থার্মোডাইনামিক কোয়ান্টিটির মানগুলি আনচেঞ্জ থাকে বা পরিবর্তিত হয় না। যেমন দেখো এই বিন্দুটার P1 V1 বলে দিচ্ছে, তাহলে এই বিন্দুর আমি নিশ্চয়ই T1 বের করতে পারবো। কোন ফর্মুলায়, P1 V1 RT1। তাহলে এখান থেকে আমি P1 বের করে ফেলতে পারবো। সিমিলারলি এখান থেকে আমি T2 বের করতে পারবো। অর্থাৎ এই যে আমি ডায়াগ্রাম রাখলাম, এর তিনটে কোয়ান্টিটি ফিক্সড, দুটো অলরেডি ফিক্স করে দেওয়া, মানে তৃতীয়টাও কি হয়ে গেছে ফিক্সড। অর্থাৎ PVT এরা কানেক্টেড, PV ইকুয়াল টু RT ইকুয়েশন দ্বারা ফর 1 মোল গ্যাস বা 1 মোল গ্যাসের জন্য। এবার তাহলে তোমরা একটা দেখলে যে সূচক চিত্রের প্রত্যেকটা বিন্দু একটা সাম্যাবস্থাকে নির্দেশ করছে। নেক্সট, এই সূচক চিত্রের ক্ষেত্রফল কি নির্দেশ করে। দেখো এই যে লেখচিত্রটা এঁকেছি, এই লেখচিত্রের অধীনে যে ক্ষেত্রফল রয়েছে সেটা কতটা, তাহলে এই ক্ষেত্রফল কি নির্দেশ করে, উত্তর হবে এই ক্ষেত্রফল কৃত কার্যকে নির্দেশ করে। তাহলে আবার খুব ইম্পর্টেন্ট টপিক এটা, পিভি লেখচিত্রের ক্ষেত্রফল কি নির্দেশ করে,
পিভি লেখচিত্রের ক্ষেত্রফল কিছু কার্যকে নির্দেশ করে। যেমন তোমরা জানো যে এই লেখচিত্রের ক্ষেত্রফল মানে অ্যাক্সিস দুটোকে আমাদের গুণ করে দিতে হবে, তাহলে পিভি। আচ্ছা, পি এর ইউনিট তোমরা নিশ্চয়ই জানো, পি মানে হচ্ছে ফোর্স পার এরিয়া, আর ভলিউম মানে হচ্ছে কি আয়তনের, ভলিউম মানে হচ্ছে আয়তন। তো আমি এটাকে লিখতেই পারি, এটাকে আমি এভাবে লিখছি ফোর্স পার এরিয়া, আর এটা ভলিউম লিখে রাখলাম। ফোর্সের ইউনিট নিউটন, এরিয়ার ইউনিট মিটার স্কয়ার, ভলিউমের ইউনিট মিটার কিউব। এখান থেকে হতে পারছে নিউটন ইন্টু মিটার। এবার বল ইন্টু সরণ মানে কি কার্য। তাহলে পিভি লেখচিত্রের অধীনের ক্ষেত্রফল কাকে নির্দেশ করছে? কিছু পরিমাণ কার্যকে। অর্থাৎ আমি যদি বলি পি ইন্টু ভি এর ইউনিট কি হবে? এই ইউনিট হবে এসআই পদ্ধতিতে জুল। এবং এর আগের দিন আমি বলেছিলাম যে কার্য পথ সাপেক্ষ রাশি, অর্থাৎ পথের উপর নির্ভর করছে। কারণ দেখো, এই ক্ষেত্রে এ থেকে বি তে সিস্টেমটা এই পথে গেছে, তাই কার্য হচ্ছে এর আন্ডারে যেটুকু জায়গা পাচ্ছে সেটুকু। এবার আমি যদি বলতাম এ থেকে বি তে সিস্টেমটা এইভাবে যেত, তাহলে দেখো তো কার্যের মান পাল্টে আসছে কিনা। কার্য বেড়ে গেল, আর আগের তুলনায় বেড়ে গেল। অর্থাৎ তাপ এবং কার্য, এই কারণেই আমি আগের দিন বলেছিলাম এটা হচ্ছে পথ সাপেক্ষ রাশি বা পথের উপর নির্ভরশীল। নেক্সট, এই পিভি ডায়াগ্রামের জন্যই আর একটা কথা আমি এই মুহূর্তে বলে দিচ্ছি, সেটা হচ্ছে চক্রীয় প্রক্রিয়া বা সাইক্লিক প্রসেস। সাইক্লিক প্রসেস বা চক্রীয় কি এই প্রক্রিয়াটা? বলছি, একটা সিস্টেম বিভিন্ন পদ্ধতির মধ্যে দিয়ে বা বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে আবার যদি প্রাথমিক অবস্থায় ফিরে আসে, তখন তাকে বলা হয় চক্রীয় প্রক্রিয়া। তো আমি ধরছি একটা সিস্টেম এ বিন্দু থেকে বি বিন্দুতে গেল, আবার বি বিন্দু থেকে এ বিন্দুতে আসছে। তো এ থেকে বিতে গেল, আবার বি থেকে কোথায় আসবে? এতে আসছে। তো দেখো, এবার আমি যদি বলি পিভি লেখচিত্রের ক্ষেত্রফল তো কিছু কার্যকে নির্দেশ করে, তাহলে এ থেকে বি তে যাওয়ার পথে কৃতকার্য কত? তুমি তখনই এই লেখচিত্রের আন্ডারে এ থেকে বি এ যাওয়ার পথ মানে এটা, এই লেখচিত্রের আন্ডারে তুমি ক্ষেত্রফল দেখবে, ক্ষেত্রফল এতটা কার্য। এবার আমি যদি বলি বি থেকে এতে আসার সময় কার্য কোনটা, তখন এই লেখচিত্রের আন্ডারে ক্ষেত্রফল দেখবে। এইবার আমরা যে লেখচিত্রটা ডানাবর্তী সেই কার্যটাকে আমরা ধনাত্মক বা পজিটিভ ওয়ার্ড করে ডিফাইন করছি, এবং যে লেখচিত্রটা বামাবর্তী সেই কার্যটাকে আমরা ঋণাত্মক বলে ডিফাইন করছি। তাহলে দেখো, বি থেকে যখন এতে আসছে তখন কার্যটা হচ্ছে ঋণাত্মক, মানে এই ক্ষেত্রফলটা আগের ক্ষেত্রফল থেকে বাদ যাবে। এই লেখচিত্রের অধীনে যে ক্ষেত্রফল রয়েছে তাহলে বাদ যাবে। তাহলে বলো তো অনলি কয়টুকু করে থাকছে? দেখো তো, অনলি এইটুকু করে থাকছে কিনা। তাহলে চক্রীয় প্রক্রিয়ায় লুপের ক্ষেত্রফলই কার্যকে নির্দেশ করে। এই যে লুপ, এই লুপের ক্ষেত্রফলই কি নির্দেশ করছে? এই লুপের ক্ষেত্রফল বের করবে, সেটাই নির্দেশ করছে কাকে? কার্যকে। আর একটা কথা মুহূর্তে বলে রাখি, যে আমি যদি বলি সিস্টেমটা এই চক্রীয় প্রক্রিয়ার মধ্যে দিয়ে আবার এই বিন্দুতে ফিরে আসলো, তো আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত? আমি বলেছিলাম আভ্যন্তরীণ শক্তি হচ্ছে অবস্থার অপেক্ষক, অর্থাৎ যে বিন্দুতে ছিল সেই বিন্দুতে যদি ফিরে আসে তাহলে আভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন ঘটে না, কারণ এটা অবস্থার অপেক্ষক। আগেও যে অবস্থান ছিল এখনো সেই অবস্থান। তার মানে চক্রীয় প্রক্রিয়ায় আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয় শূন্য, এবং এই লুপের ক্ষেত্রফলে কি নির্দেশ করে? কিছু পরিমাণ কার্যকে। পরীক্ষায় এরকম কিন্তু অঙ্কগুলি আসবে, সেখানে পিভি দিয়ে
তোমার একটা সার্কেল দেওয়া থাকতে পারে, তো তার বিভিন্ন তথ্য দেওয়া থাকতে পারে। তো তুমি সেখান থেকে সার্কেলের রেডিয়াসটা ফাইন্ড করবে, পাই আর স্কয়ার ইউনিট করে তার যে ক্ষেত্রফল বেরোবে সেটাই হবে তার কার্য। এই কথাগুলো একটু খেয়াল করবে পরিপাকে রয়েছে। তো আশা করি এটা কোনো অসুবিধা নেই। আমরা নেক্সট আসছি আপেক্ষিক তাপ, তবে গ্যাসের আপেক্ষিক তাপ, কঠিন বা তরলের নয়। তোমরা ক্লাস 9 অথবা 10 আপেক্ষিক তাপ বিষয়ে পড়েছিলে, সেখানে পড়েছিল জলের আপেক্ষিক তাপ সব থেকে বেশি হয়, তাই জল গরম হতেও বেশি সময় নেয়, আবার একবার যদি গরম হয়ে যায় তাহলে ঠান্ডা হতেও বেশি সময় নেয়। এই কারণে সেক দেওয়ার জন্য আমরা গরম জলকেই ব্যবহার করি। তোমরা সেই সময় যে ফর্মুলাটা পড়েছিলে সেটা হচ্ছে অনেকটা এরকম। আমি পুরোনো ফর্মুলাটা বসাচ্ছি। কিউ ইকুয়াল টু তোমরা পড়েছিলে এমএসটি, যেখানে কিউ হচ্ছে গৃহীত বা বর্জিত তাপ, এম হচ্ছে গ্যাসের ভর, তরলের ভর, এস হচ্ছে তরলের আপেক্ষিক তাপ, টি হচ্ছে উষ্ণতা পরিবর্তন, টি হচ্ছে উষ্ণতার পরিবর্তন, উষ্ণতা নয় উষ্ণতার পরিবর্তন। এবং এইখানে এই এস কে বলা হয় আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট। এখান থেকে আমি লিখতে পারি এস ইকুয়াল টু কিউ বাই এফটি, এবং আপেক্ষিক তাপের ইউনিট কিউ, কিউ মানে তাপ যার ইউনিট হচ্ছে জুল, এম মানে ভর, কেজি ইনভার্স উপরে গেল, টি মানে উষ্ণতা নিচে রয়েছে, উপরে গেল কেলভিন ইনভার্স। এটা হচ্ছে আপেক্ষিক তাপের এসআই একক। ডেফিনেশন কি দেখো, এখানে যদি আমি এম কে 1 করি, টি কে যদি 1 করি, তাহলে এস ইকুয়াল টু কিউ হয়ে যাচ্ছে। ভালো করে খেয়াল করো, এম ইকুয়াল টু 1, টি ইকুয়াল টু 1, তাহলে নিচে কত হয়ে গেল 1, তাহলে এস ইকুয়াল টু কি হচ্ছে কিউ। তাহলে আপেক্ষিক তাপের ডেফিনেশন এইভাবে আমরা দিতে পারি, একক ভরের কোনো বস্তু একক উষ্ণতা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকেই ওই বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ বলা হয়। তো এই ধারণাটা আমরা যদি গ্যাসের ক্ষেত্রে কাজে লাগাতে যাই তাহলে কোথায় অসুবিধা হচ্ছে আমরা দেখি। তাহলে আমরা কি করছি, আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট কার গ্যাসের করছি, বা স্পেসিফিক হিট অফ গ্যাস। এবার দেখো আমরা এই ফর্মুলাটাই আমাদের বেসিক জায়গা। তোমরা একটা জায়গায় কিছু গ্যাস রয়েছে, আমি বললাম এই গ্যাসের উষ্ণতা তুমি বাড়াবে কিন্তু তাপ না প্রয়োগ করে। ভালো করে বোঝো প্রশ্নটা, তোমাকে উষ্ণতা বাড়াতে দেওয়া হলো এই গ্যাসে, কিন্তু তুমি তাপ প্রয়োগ করতে পারবে না। তাপ প্রয়োগ ছাড়া তুমি গ্যাসের উষ্ণতা কি করে বাড়াতে পারবে ভাবো। তাপ প্রয়োগ ছাড়া একটা গ্যাসের উষ্ণতা বাড়াতে হবে। দেখো উত্তরটা খুব সহজ, উত্তর হবে চাপ প্রয়োগ করে। আমি যত চাপ দেবো গ্যাসের উষ্ণতা তত বাড়বে। কোথা থেকে আমি পাচ্ছি, আমি এটা থেকে বুঝতে পারছি পিভি ইকুয়াল টু আরটি। তো আমি যদি এই পি এর মান বাড়াই তাহলে আমার এই টি এর মানও বাড়বে, পি প্রপোর্শনাল। তাহলে তখন অসুবিধাটা কোথায় হয়ে যাচ্ছে, আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপ এটা আমি কি দেখছি, গৃহীত বা বর্জিত তাপ। তাহলে আমি তাপ দিচ্ছি না কিন্তু উষ্ণতা বৃদ্ধি হচ্ছে কি হচ্ছে না, উষ্ণতা বৃদ্ধি হচ্ছে, চাপ দিয়ে উষ্ণতা বাড়িয়েছি, তাহলে এখানে উষ্ণতা বৃদ্ধি। নিচে অবশ্যই একটা যদি আমি ভর রাখি, এখানে ভর রয়েছে, তো রেজাল্ট আলটিমেটলি কত হচ্ছে 0। তাহলে গ্যাসের আপেক্ষিক তাপ কত হয়ে গেল 0। আবার আমি যদি এরকম একটা উদাহরণ দিই, আমি একটা গ্যাসীয় সিস্টেমকে তাপ দিচ্ছি এবং সিস্টেম নিজে বড় হয়ে যাচ্ছে, তার আয়তন বাড়িয়ে ফেলছে। এর ফলে কি হবে, আমি যাই তাপ দিক না কেন ও নিজের আয়তন বাড়িয়ে এমন একটা পজিশন করছে যাতে উষ্ণতা বৃদ্ধি না পায়। ধরো একটা জায়গায় অনেকজন বসে আছে, সেই জায়গাটা গরম লাগবে, এবার তোমরা যদি সবাই একটু ফাঁকা ফাঁকা হয়ে যাও, জায়গাটা তুলনামূলক ঠান্ডা হয়ে যাবে। অর্থাৎ একটা জায়গায় ঘন সুনির্দিষ্টভাবে গ্যাস রয়েছে, তাকে আমরা উত্তপ্ত করছি, তাহলে সে গরম হবে। এবার সে গরম যদি হতে না চায় কি করবে, সে এতটাই ছড়িয়ে গেল যে যে তাপ দেওয়া হয়েছিল সেটা তার উষ্ণতা বৃদ্ধি করতে পারলো না। অর্থাৎ তখন কেসটা, আপেক্ষিক তাপের কেসটা তখন কি হচ্ছে, দেখো আমরা তাপ দিয়েছি, এই যে কিউ দিয়েছি,
তাপ দিয়েছি, কিন্তু এম ভর কিছু একটা রয়েছে, উষ্ণতা বৃদ্ধি কি হলো না? উষ্ণতা বৃদ্ধি হলো না, কারণ গ্যাস তার আয়তন পাল্টে ফেলেছে, পাল্টে বড় করে দিয়েছে যাতে উষ্ণতা বৃদ্ধি না হয়। নিচে 0 দিয়ে ডিভাইড থাকলে সেটা টেন্ডস টু ইনফিনিটি হয়, অর্থাৎ অসীম হয়ে যায়। তাহলে মহা সমস্যা। গ্যাসের আপেক্ষিক তাপ দুই প্রকার হতে পারে, 0 যখন এখানে আমরা বলেছিলাম প্রেসার দিয়ে এর উষ্ণতা বাড়িয়েছিলাম, এবং ইনফিনিটি যখন আমি দেখলাম এই গ্যাস তার ভলিউম বা আয়তন বাড়িয়ে ফেলছে, তাহলে খুব মুশকিলে পড়ে যায়। গ্যাসের আপেক্ষিক তাপ আমরা দেখি 0 থেকে ইনফিনিটি পর্যন্ত চলে যাচ্ছে। তার উপায় এটাই, গ্যাসের আপেক্ষিক তাপের ডেফিনেশনে আমাকে তাহলে প্রেসার বা পি, ভলিউম বা ভি ফিক্স করে দিতে হবে। তাই গ্যাসের দুটো আপেক্ষিক তাপ থাকে, একটা নির্দিষ্ট চাপে আপেক্ষিক তাপ, একটা নির্দিষ্ট আয়তনে আপেক্ষিক তাপ, এবং যাকে আমরা ডিনোট করব এইভাবে সিপি এবং সিভি। তাহলে দেখো গ্যাসের কয় রকম আপেক্ষিক তাপ রয়েছে? দুটো আপেক্ষিক তাপ রয়েছে। সে দুটো কি কি? সিপি এবং সিভি। নির্দিষ্ট আয়তনে আপেক্ষিক তাপ, নির্দিষ্ট চাপে আপেক্ষিক তাপ, নির্দিষ্ট আয়তনে আপেক্ষিক তাপ। তাহলে তখন ফর্মুলা একদম সেম হয়ে যাচ্ছে। P ইকুয়াল টু mst না লিখে আমি কখনো mcvt লিখবো বা কখনো mcpt লিখবো। অর্থাৎ এই সিপি আর সিভি কিচ্ছু না, তোমরা যেটা ক্লাস 9 এ এস করেছিলে সেটা, কিন্তু নির্দিষ্ট চাপে নির্দিষ্ট আয়তনে। এইবারে এই সিপি বা সিভির একক কি? অবশ্যই সিপি বা সিভির একক সেম, এইটাই। আমি যদি বলি তুমি সিপি এর সংজ্ঞা দাও, একদম একই রকম সংজ্ঞা, শুধু সামনে একটা কথা জুড়ে দিতে হবে নির্দিষ্ট চাপে। তাহলে আমি একটু সংজ্ঞাটা বলছি। নির্দিষ্ট চাপে একক ভরের কোনো গ্যাসে একক উষ্ণতা বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন হয় তাকে ওই গ্যাসের নির্দিষ্ট চাপে আপেক্ষিক তাপ বলা হয়, এবং যার একক সেম, এটাই থাকবে। আশা করি বোঝা গেছে। এবার দেখো আমরা আরেকটা আপেক্ষিক তাপ ডিফাইন করি, যেটা কাজে বেশি লাগে, সেটাকে বলা হয় মোলার আপেক্ষিক তাপ। এটাকে এইভাবে লেখা হয়, এটা হচ্ছে মোলার আপেক্ষিক তাপ, এবং এটার সঙ্গে আপেক্ষিক তাপের সম্পর্ক হচ্ছে যেখানে এম হচ্ছে আণবিক ভর বা মলিকিউলার ওয়েট। এই সিপিটা ক্যাপিটালে লিখতে হয়, আমরা যদিও সি ছোট আর বড় প্রায় একই হয়ে যায়, যদি এই সিটাকে এইভাবে লেখা যেতে পারে ছোট হতে সি করার জন্য, তো আমি একটা বড় একটা ছোট দিয়েছি। তো এটা কি? এটা হচ্ছে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। এটা কি? এটা হচ্ছে স্থির চাপে আপেক্ষিক তাপ, আর এম হচ্ছে আণবিক ভর। এবং এই সিপি বা সিভি সে একই সম্পর্ক। এর ইউনিট হচ্ছে এরকম, সিপি বা সিভি ইউনিট হচ্ছে, সিপি বা সিভি এদের ইউনিট হবে এরকম, জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। যেটা কেজি ছিল সেটা এখানে কি হয়ে যাচ্ছে? মোল হয়ে যাচ্ছে। তো আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা নেই। একটু রেকর্ডিং হচ্ছে কিনা? হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। তো আশা করি বুঝতে অসুবিধা নেই তোমাদের। নেক্সট আমরা একটা খুব ইম্পর্টেন্ট টপিকে আসবো। এই চ্যাপ্টারে সব থেকে বেশি আসা একটা প্রশ্ন, যেটা বিভিন্ন পরীক্ষায় বহুবার এসেছে, সেটা হচ্ছে গ্যাসের দুই মোলার আপেক্ষিক তাপের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা। অর্থাৎ প্রশ্নটা হচ্ছে সিপি এবং সিভি এর মধ্যে সম্পর্ক কি? এই সিপি এবং সিভি এর মধ্যে সম্পর্ক কি? গ্যাসের দুই মোলার আপেক্ষিক তাপের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা। আমি এই এককটা রাখছি যাতে আমার এটা কাজে লাগে। দেখো, পরীক্ষায় প্রুফটা এভাবেও দিতে পারে যে প্রমাণ করো, খুব ইম্পর্টেন্ট এটা, যেহেতু সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর। প্রমাণ করো সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর। তো আমরা কিভাবে প্রমাণ করবো?
ধরলাম আমরা 1 মোল গ্যাস নেওয়া হয়েছে। কত মোল গ্যাস নেওয়া হয়েছে? 1 মোল। অর্থাৎ এইখানকার যে মোলটা যেটা ছিল সেটাকে কত ধরে ফেলা হলো? সেটাকে 1 ধরা হয়েছে। 1 মোল কোনো গ্যাসকে আমরা ডিকিউ পরিমাণ তাপ দিয়েছি। কত তাপ দিয়েছি? ডিকিউ পরিমাণ তাপ দিয়েছি। এর ফলে গ্যাসের উষ্ণতা বৃদ্ধি হয়েছে ডিটি। তাহলে ভালো করে দেখবে কি লিখলাম? 1 মোল কোনো গ্যাসকে ডিকিউ পরিমাণ তাপ দেওয়া হয়েছে, যার ফলে গ্যাসের উষ্ণতা বৃদ্ধি হয়েছে ডিটি। তাহলে আমরা লিখতে পারি সিপি সমান সমান ডিকিউ ডিটি। যে একক উষ্ণতা বৃদ্ধিতে যে তাপের প্রয়োজন সেটাই হচ্ছে আপেক্ষিক তাপ, কিন্তু নির্দিষ্ট চাপে আছে, তাই এটাকে ব্র্যাকেটে আটকে আমরা নিচে পি দিচ্ছি। এন্ড সেম ওয়ে আমরা সিভি লিখব ডিকিউ ডিটি অ্যাট ভি, অর্থাৎ কনস্ট্যান্ট ভলিউম কনস্ট্যান্ট প্রেসার। এটাই বোঝাচ্ছে যে ভলিউম ফিক্স। এবার যদি বলে এটা কোথা থেকে এসেছে, তাহলে এটা এখান থেকে এসেছে। মোল 1 হয়ে গেছে, তাহলে কি হয়েছে? জুল পার কেলভিন বা জুল কেলভিন। উপরে দেখো ডিকিউ মানে তাপ, যার একক জুল, নিচে উষ্ণতা বৃদ্ধি, তো যার একক কেলভিন। তো এখান থেকে আমরা এটা লিখলাম। এই দুটো বোঝা গেছে, এই দুটো সিপি এবং সিভির সংগঠন। এবার তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমরা কি পাচ্ছি? তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা লিখতে পারি এটা ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ। এর আগের দিন আমি এটা পড়িয়েছি যে ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ তাপগতিবিদ্যার প্রথম সূত্র। এটাকে আমরা এরকম লিখতে পারি কিনা দেখো তো। ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস পিডিভি। কোথা থেকে লিখলাম? আজকেই প্রমাণ করেছি গ্যাস কত কার্য করে, যেখানে আমি এইভাবে তোমাদের লিখেছিলাম ডাব্লিউ ইকুয়াল টু পি ইন্টু ভি টু মাইনাস ভি ওয়ান লিখেছিলাম। কিন্তু যেহেতু আজকে এটা লিখলাম, তাহলে আমরা এটা লিখে দেবো ডাব্লিউ ইকুয়াল টু বা ডি ডাব্লিউ ইকুয়াল টু পি ডিভি। তো কোথা থেকে এটা লিখলাম তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমরা এটা লেখার দরকার নেই, আমরা এটা লিখছি। এবারে দেখো আমরা ডেরিভেটিভ করব বোথ সাইডে উইথ রেসপেক্ট টু টেম্পারেচার বা টি। তাহলে কি হচ্ছে জিনিসটা দেখো, ডিকিউ ডিটি ডেরিভেটিভ করছি, কিন্তু আমি ফিক্স রাখছি ভলিউম বা আয়তন। তাহলে দেখো এই জায়গাটা তো কি হচ্ছে, দেখো ডিইউ ডিটি। এখানে যেহেতু ভি গঠিত কোনো পদ নেই, তাই আমি আর ভি আলাদা করে লিখলাম না, কারণ ইন্টারনাল এনার্জি বা আভ্যন্তরীণ শক্তি আদর্শ গ্যাসের ক্ষেত্রে শুধুমাত্র উষ্ণতার উপর নির্ভর করে। প্লাস আচ্ছা, ভি যদি ধ্রুবক হয়, ভি যদি ধ্রুবক হয় তাহলে বলো ডিভি কত? তাহলে ডিভি 0। তোমরা জানো ধ্রুবকের ডেরিভেটিভ 0 হয়। তো এই টার্মটা কত চলে আসলো? 0, অর্থাৎ এখানে কোনো টার্ম নেই। আর এইটা মানে কি বলতো? ডেফিনিশনের দিকে তাকাও, এটা মানেই হয়ে যাচ্ছে আমাদের সিভি। তাহলে আমি এখান থেকে লিখতে পারি সিভি সমান ডিইউ ডিটি। আর নিচে দেখা যাচ্ছে আশা করি, দেখে নাও তাহলে কি করেছে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি ডিইউ সমান সিভি ডিটি, ডিইউ সমান সিভি ডিটি। তাহলে বোঝা গেল আমি প্রথমে এই দুটোর ডেফিনেশন দিয়েছিলাম কি জিনিস, তারপরে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা লিখলাম, তার ডেরিভেটিভ করলাম উইথ রেসপেক্ট টু টেম্পারেচার এট কনস্ট্যান্ট ভলিউম, উইথ রেসপেক্ট টু টেম্পারেচার এট কনস্ট্যান্ট ভলিউম। তার আগে আমি এই জায়গাটায় এটা রিপ্লেস করিয়েছি বা বসিয়েছি। তো আমরা এখান থেকে যে রেজাল্টটা পেলাম সেটা আপাতত একটু ব্লক করে রাখি, এটা বিভিন্ন অঙ্কে কাজে রাখতে পারি। তাহলে ডি ইকুয়াল টু হচ্ছে সিভি ডিটি, ভিটা কিন্তু সাফিক্সে রয়েছে, অর্থাৎ স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। এবারে আমি এই রেজাল্টটা পেলাম। আমার বোর্ডে জায়গা হচ্ছে না বলে আমি মুছে দিয়ে পরের ডেরিভেশন করছি। এই রেজাল্ট আমরা পেলাম।
এরপরে ডেরিভেশনটা আমি করছি। এটা পরের ডেরিভেশন, আগের ডেরিভেশন আমার এখানে মানে এখানে আর জায়গা নেই। তো দেখো এটুকু করার পরে আবার আমি তাপগতিবিদ্যার প্রথম সূত্র লিখছি। তো এটাকে তোমরা নিশ্চয়ই জানো, আমরা এইভাবে লিখতে পারি ডিকিউ ইকুয়াল টু ডিইউ কে এটা দিয়ে রিপ্লেস করিয়ে দিলাম সিভি ডিটি প্লাস ডিডব্লিউ কে আমি এটা লিখতে পারি পি ডিভি। তাহলে ডিইউ এর জায়গায় এটা বসিয়ে দিলাম, ডিডব্লিউ এর জায়গায় পি ডিভি বসিয়ে দিলাম। তো আমি এটা মুছে দিয়ে আমার এটার কাজ হয়ে গেছে। এই যে ডিইউ এর জায়গায় সিভি ডিটি বসিয়ে দিয়েছি। এবারে আমি সেম ওয়েতে বোথ সাইডে আবার আমি টেম্পারেচারের সাথে টেম্পারেচারের রেসপেক্টে ডেরিভেটিভ করব, কিন্তু কনস্ট্যান্ট প্রেসারে। তাহলে দেখো সিভি একটা ধ্রুবক রাশি, এক্ষেত্রে নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে এটা ধ্রুবক রাশি। টি এর সাপেক্ষে ডিটি এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, তাহলে এখানেও ডিটি রয়েছে। তাহলে ডিটি এর সাপেক্ষে এই টি এর ডেরিভেটিভ কত হবে? অর্থাৎ তোমরা নিশ্চয়ই জানো যে এটা তোমরা নিশ্চয়ই জানো ডিডিএক্স অফ এক্স যদি 1 হয় তাহলে ডিডিটি অফ টি কত হবে? অবশ্যই 1। তো এটা এখানে 1 হয়ে গেল প্লাস পি ডিভি ডিটি at constant pressure। এখানে পি আমি বাইরে বের করে দিতে পারলাম, কারণ আমাকে প্রেসার ধ্রুবক বলেই দিয়েছে। এই যে প্রেসার ধ্রুবক, তাই পিটাকে বাইরে রাখলাম ডেরিভেটিভে। তাহলে ডেরিভেটিভটা শুধু কাজ হচ্ছে ডিভি এর, তাহলে ডিভি ডিটি। এবার আমি এটা করে দেখি কত হয়। তার আগে আমি পরের লাইন করছি। বলো এটা মানে কি? ডিকিউ ডিটি অ্যাট পি, ডিকিউ ডিটি অ্যাট পি মানে সিভি। সিভি প্লাস বলো কি প্রুভ করতে দিয়েছি এটা, তাহলে বলো এখানে কত আসবে? তো দেখে বুঝতে পারছো এখানে আর আসবে, কিন্তু কিভাবে আসছে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো আমি রাফে এটা করছি। আমাকে বার করতে হবে ডিডিটি অফ ভি উইথ রেসপেক্ট টু পি। তো আমি এটা করার জন্য সর্বপ্রথম আমি পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ লিখতে পারি। আমি প্রথমেই বলে দিয়েছি আমি এই আলোচনা করছি কয় মোল গ্যাসের ক্ষেত্রে? 1 মোল গ্যাসের ক্ষেত্রে। তাহলে এর মান কত হয়ে গেল? 1। এখান থেকে আমি এটা লিখতে পারি কিনা বলো তো? ভি ইকুয়াল টু আরটি বাই পি। এবার আমি ডেরিভেটিভ করছি ডিভি ডিটি এট কনস্ট্যান্ট পি, মানে প্রেসার যখন ধ্রুবক। তাহলে পি ধ্রুবক, তাহলে পি বাইরে বেরিয়ে আসলো। আর তো সর্বদা ধ্রুবক, কারণ আদর্শ গ্যাস ধ্রুবকের নাম। তাহলে আর বাই পি বাইরে চলে আসলো। তাহলে কার ডেরিভেটিভ হচ্ছে দেখো ডিডিটি অফ টি। ডিডিটি অফ কি হচ্ছে? টি। তাহলে ডিডিটি অফ টি তাহলে কত হবে? ডিডিটি অফ টি কত হয়? 1। অর্থাৎ এটা না প্রযুক্ত। তাহলে এই রেজাল্টটা কত হলো? আর বাই পি। তাহলে আমি এই জায়গাটায় মানটা বসিয়ে দিই। পি অলরেডি ছিল, আর এইটুকুর মান হচ্ছে আর বাই পি। তাহলে পিপি ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে আমার চলে আসলো রেজাল্ট সিপি ইকুয়াল টু সিভি প্লাস আর। therefore plus 9 cp minus cv equal to খুব 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 ইম্পর্টেন্ট ইকুয়েশন। তাহলে গ্যাসের 2 মোলার আপেক্ষিক তাপের মধ্যে কে বড়? সিপি বড়। অর্থাৎ স্থির চাপে মোলার আপেক্ষিক তাপটা স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপের তুলনায় বড়। এটা আমি কয় মোলের জন্য করেছি? 1 মোলের জন্য করেছি। এটা যদি n মোল করতাম তাহলে এখানে একটা nr চলে আসতো, সিভি মাইনাস সিভি ইকুয়াল টু nr চলে আসতো। তো এই প্রুফটা খুব ইম্পর্টেন্ট প্রুফ, পরীক্ষায় আসার সমূহ সম্ভাবনা রয়েছে, এবং এটা দিয়ে অনেক অঙ্ক আমরা করব। তো দেখো গ্যাসের 2 মোলার আপেক্ষিক তাপের অন্তরফল হলো আর বা আদর্শ গ্যাস ধ্রুবক, যেটার মান তোমরা নিশ্চয়ই জানো 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স।
অর্থাৎ তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, সিপি সিবি এবং আর এদের মাত্রা সমান, কারণ সেম জিনিস বাদ হচ্ছে, তার মাত্রা তো সেম হবে। চেয়ার থেকে চেয়ার বাদ দিলে চেয়ার পাওয়া যায়, তাহলে সেটাই দেখো, সিপি মাত্রা যা, সিবির মাত্রা যা, আর এর মাত্রা তাই, একক তাই। আরেকটা আছে, এইটা যেমন ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট, এই দুই মোলার আপেক্ষিক তাপের অনুপাত হচ্ছে গামা। গ্যাসের দুই মোলার আপেক্ষিক তাপের অনুপাত হচ্ছে গামা, বা রেশিও অফ মোলার স্পেসিফিক হিটস টু মোলার স্পেসিফিক হিটস হচ্ছে গামা। বড় তো কে বড় এদের মধ্যে? এদের মধ্যে সিপি বড়, তার মানে এই অনুপাতটা আমার অবশ্যই কত থেকে বড় হবে? 1 থেকে বড় হবে। তার মানে গামার মান সর্বদা কত থেকে বেশি? 1 থেকে বেশি। এই জিনিসগুলি আলোচনা হয়েছে, গ্যাসের গতির তত্ত্ব তো আলোচনা হয়েছে। তো দেখো, আমরা সেখান থেকে দেখেছিলাম, বা দেখানো যেতে পারে, আমি যদি পরে অনলাইন ক্লাস করাবো, সিপি বাই সিভি, অর্থাৎ এই গামার মান এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে হয় 5/3। কত পরমাণুকে কথা বলছি আমি? এক পরমাণু। তার মানে যে সমস্ত গ্যাস একটাই মাত্র পরমাণুতে গঠিত, যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন এটসেট্রা, তাহলে তার গামার মান কত হচ্ছে? দেখো 5। এটা হলো তার গামার মান। ঠিক করে লিখি, এখান থেকে আমি বলতে পারি সিপি সমান কত বলা হয়েছিল, করণ দেখবা আছে রাসায়নিক গ্যাসের গতি তত্ত্বে, সিপি ইকুয়াল টু 5/2 এবং সিভি ইকুয়াল টু আমরা কত বলতে পারি? 3/2। এবার আমি যদি দ্বিপরমাণু গ্যাসের কথা বলি, তখন এটা হচ্ছে দ্বিপরমাণু। দ্বিপরমাণু গ্যাসের উদাহরণ অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন মনোক্সাইড ইত্যাদি। তখন এই সিপি বাই সিভি কত এসেছিল? তখন এই সিপি বাই সিভি এসেছিল 7/5, বা এই মানটা আমি একটু আরেকটু ভালো করে বুঝি, এই মানটা হচ্ছে 1.67, এই মানটা হচ্ছে 1.4, এবং এখান থেকে আমি বলতে পারি সিপি মানে তাহলে কত? 7/5, 7/2, আর সিভি মানে কত বলতে পারি? এই যে নিচেরটা সিভি ছিল 5/2। এবং আমি যদি ত্রিপরমাণু গ্যাসের কথা বলি, ত্রিপরমাণু গ্যাস H2S, ওজোন, তখন এই সিপি বাই সিভি মান গামা সেটা আসবে 4/3 বা 1.33, এবং সেটা তখন আমি সিভি কত লিখতে পারি? 4/2, এবং সিভি কত লিখতে পারি? 3/2। আশা করি এই জায়গাগুলি বা এইগুলি একটু তোমরা খেয়াল করে নেবে, অঙ্কের জন্য কাজে লাগবে। তো এইগুলি একটু ভালো করে দেখবে। তাহলে আমরা দেখতে পেলাম খুব ইম্পর্টেন্ট জিনিস, যে এই যে মোলার আপেক্ষিক তাপ, এদের অন্তঃফলটা কিন্তু একটা ধ্রুবক। তাহলে দেখো একটা আরবিট্রারি ডেফিনেশন, কিন্তু দুজনের অন্তঃফল মানে সুন্দরভাবে একটা ধ্রুবক রাশি দেয়, যার মান তোমরা জানো 8.314 ইন এসআই ইউনিট। এবং সিপি বাই সিভি সেটা গামা, এবং সেটার মানগুলি ধ্রুবক এক পরমাণু, দ্বিপরমাণু, ত্রিপরমাণু গ্যাসের ক্ষেত্রে। এবং তোমরা দেখো যে এক পরমাণু গ্যাসের গামা সব থেকে বেশি, এবং যত গ্যাসের পরমাণু সংখ্যা বৃদ্ধি পাচ্ছে গামার মান তত কমছে। এই গামা আমাদের কি কাজে লাগে? এই গামা আমাদের বিভিন্ন কাজে লাগে। প্রথম কথা, এই গামা দিয়ে আমরা অ্যাডিয়াব্যাটিক প্রসেস বা রুদ্ধতাপ প্রক্রিয়া বিভিন্ন কার্য বা বিভিন্ন ইকুয়েশন করব। দ্বিতীয়ত, এই গামার মান আমাদের কাজে লাগে ডিগ্রিজ অফ ফ্রিডম ফাইন্ডিং বা স্বাধীনতার মাত্রা নির্ণয়, এবং গামা ইকুয়াল সেটা হয় 1+2/f। খুব সুন্দর একটা রেজাল্ট। যেমন আমি যদি বলি
এক পরমাণু গ্যাসের স্বাধীনতার মাত্রা কত? এক পরমাণু গ্যাসের স্বাধীনতার মাত্রা হচ্ছে 3, তাহলে 1 প্লাস 2 এফ এর জায়গায় কত বেশি দেবো আমরা? 3, তাহলে রেজাল্ট দেখো কত আসছে? 5/3। আমি একটু আগে করেছি, এই রেজাল্ট কত হয়েছিল? গামা 5/3। অর্থাৎ দ্বিতীয় অ্যাপ্লিকেশন হলো স্বাধীনতার মাত্রা বা ডিগ্রিজ অফ ফ্রিডমের সঙ্গে এটা রিলেট করছে আপেক্ষিক তাপের অনুপাতকে। তৃতীয়ত খুব ইম্পর্টেন্ট, আমরা এটা শব্দ চ্যাপ্টারে করব যে নিউটন এই বায়ু মাধ্যমে শব্দের বেগ নির্ণয় একটা ত্রুটি করেছিলেন। নিউটনের রেজাল্ট এসেছিল 280 মিটার পার সেকেন্ড স্ট্যান্ডার্ড টেম্পারেচারে বা 0 ডিগ্রি উষ্ণতায় 280 মিটার পার সেকেন্ড, কিন্তু এটা ভুল ছিল, এই রেজাল্টটা ভুল ছিল। এক্সপেরিমেন্টালি দেখা যাচ্ছে রেজাল্ট অন্যরকম, কিন্তু সব থেকে বড় ব্যাপার হচ্ছে সেটা মেলানোই যাচ্ছিল না। কিভাবে মেলাবে? বিজ্ঞানী ল্যাপ্লাস এটা সর্বপ্রথম সংশোধন করলেন। তিনি রুদ্ধতাপ প্রক্রিয়ায় শব্দ এই বাতাসের মধ্যে দিয়ে যায় ধরে নিলেন এবং তিনি তখন দেখালেন 332 মিটার পার সেকেন্ড হচ্ছে শব্দের বেগ। অর্থাৎ সেখানে আমাদের গামা একটা ভূমিকা পালন করবে। আমি বলতে পারি গ্যাসীয় মাধ্যমে বা বাতাসের মধ্যে দিয়ে শব্দের বেগ নির্ণয়ের জন্য আমাদের গামার প্রয়োজন। তাহলে আজকে যা যা পড়ালাম আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি কোনো অসুবিধা থাকে আমাকে অবশ্যই তোমরা জানাবে। আর একটা কথা, সবাই বাড়িতে থাকারই চেষ্টা করো লকডাউনের দিনগুলিতে এবং সচেতনতা ও সাবধানতা অবলম্বন করে চলো। আজকে এটুকুই। কারোর কোনো যদি অসুবিধা থাকে আমাকে অবশ্যই জানাবে।